বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিগত এক মাস যাবত আমরা মনে হয় জাভাস্ক্রিপ্ট শিখলাম, আলহামদুলিল্লাহ। আমরা জাভাস্ক্রিপ্টের একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত শিখছি আর কি। কিছু কিছু মেথড টেথড এগুলো আমরা দেখিনি, এখানে এগুলো অগণিত মেথড আছে। এগুলো আমরা যখন যে প্রজেক্ট করবো না, তখন আমাদের যখন যেটা লাগে আমরা তখন সেটা ইউজ করবো, এটা সমস্যা নেই। ওটা তো আমরা বুঝি যে মেথডটা কোথা থেকে আসতেছে, অ্যাটলিস্ট এখন আমরা বুঝি যে এটা জাভাস্ক্রিপ্টে কোথা থেকে আসতেছে, এটা আমরা দেখেও নিতে পারবো চাইলে। আবার কোড এডিটরও তো বলে দেয়। আবার আমরা চাইলে জাভাস্ক্রিপ্টে console.dir করে দেখেও নিতে পারবো যে কি কি মেথড আছে। এটা কোনো ব্যাপার না আসলে। আচ্ছা, এখন আমরা অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট জানি, আমরা আবার নেটিভ জাভাস্ক্রিপ্ট শিখছি, জাভাস্ক্রিপ্ট ডম ম্যানিপুলেশনে কিন্তু আমরা শিখছি কিভাবে একটা এলিমেন্টকে বাইরে থেকে জাভাস্ক্রিপ্ট দিয়ে নাড়াইতে হয়, নড়াচড়া করাইতে হয়, এটাও কিন্তু আমরা শিখছি। এটা কিন্তু মানে জাভাস্ক্রিপ্ট মূলত প্রথম দিকে এটার জন্য আসছিল, মানে জাস্ট যে ডম এলিমেন্ট গুলা, মানে এইচটিএমএল যখন লোড হয় ব্রাউজারে, ব্রাউজার ওই এইচটিএমএল গুলোকে নিয়ে একটা ডম তৈরি করে, মানে ট্রি আকারে একটা স্ট্রাকচার তৈরি করে। তো ওই স্ট্রাকচার গুলো আমরা ডকুমেন্টের মানে নামে থাকে। তো আমরা ডকুমেন্ট ডট মানে বিভিন্ন মেথড ইউজ করে কি করতে পারি, ওই এলিমেন্ট গুলোকে ধরতে পারি, ওগুলোকে চেঞ্জ করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, স্টাইল চেঞ্জ করতে পারি। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যায়। তো রিয়াক্টও কিন্তু এই কাজটাই করবে। আমরা তো ভাবতে পারি রিয়াক্ট মানে আহামরি কিছু না, রিয়াক্ট এই কাজটাই করে। এটা কি ফন্ট, গুগল ফন্ট? আচ্ছা, এটা আমাদের লাগবে, টেক্সট সিএসএস লাগবে, এগুলো আমরা ডিলিট করি, স্ক্রিপ্ট লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের এই বেসিক স্ট্রাকচারটা লাগবে। এটা হলো এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার, এর কিছুই নেই, শুধু টাইটেল আছে, টাইটেল দিচ্ছি রিয়াক্ট জেএস। এই এখানে গুগল ফন্ট ইনক্লুড করা আছে একটা, যাতে ওই এখানে ফন্টটাই এখান থেকে আসে, এই আর কি ফন্ট। আর এখানে একটা সিএসএস লিংক আপ করা আছে, যে কোনো ডিজাইন করতে এখানে করব। আপাতত একটা বেসিক ডিজাইন করা আছে, এটা এখন দরকার নেই, এটা বাদ দিয়ে দেন। হ্যাঁ, এটা যা আছে থাক। হ্যাঁ, আর একটা স্ক্রিপ্ট অ্যাড করা আছে, যদি স্ক্রিপ্টটা এখন আমার নাই, এখানে অ্যাড করে নিচ্ছি স্ক্রিপ্ট ডট জেএস। এই মানে এখানে আমার জাভাস্ক্রিপ্ট গুলো থাকবে, এটাও এখানে লিংক আপ করা আছে। আচ্ছা, তাহলে একটা এইচটিএমএল আমার এখানে লোড হচ্ছে, যেহেতু ফাঁকা কিছুই নাই এই জন্য দেখাচ্ছে ফাঁকা। কিছু একটা লিখলে ওইটাই আসবে, এই যে এই যে হাই আসছে, আমার ফন্টে আসছে। বড় করে দিই, এই যে, বা আমরা বড় না করে H1 দিলেও কিন্তু দেখা যাচ্ছে। এই হাইটা যদি H1 এর মধ্যে দিই, তাহলে হচ্ছে একটু বড় করে দেখা যাবে। এই, তার মানে আমরা এই ফন্টটা যেখান থেকে আসছে, একটু অদ্ভুত ফন্ট, বড় করে রাখি। আচ্ছা, তো এখন আজকে আমরা শিখবো রিয়াক্ট জেএস, তাই না? তো রিয়াক্ট জেএস কি করে আর রিয়াক্ট জেএস আসলে কি, এটা কি বোঝার দরকার। রিয়াক্ট জেএস হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি। লাইব্রেরি কি সেটা বুঝতে হবে। যেমন ধরো আমরা দেখছি যে আমরা কোন একটা কাজ করতে হলে জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখতাম, তাই না? মানে ধরো একটা কিছু যোগ করব, একটা ফাংশন লিখতাম, বিয়োগ করব, একটা ফাংশন লিখতাম, কোন একটা কিছু চেঞ্জ করব, ধরো একটা যে এখান থেকে এলিমেন্ট চেঞ্জ করব, ওটার জন্য আমরা একটা ফাংশন লিখতাম। মানে লাস্টে করতাম কি, ওই ফাংশনটা কল করলেই কিন্তু ওই কাজটা হয়ে যেত। এটাই তো মানে জাভাস্ক্রিপ্টে আমরা মূলত এটাই করতাম ঘুরে ফিরে। তো রিয়াক্ট করছে কি, রিয়াক্ট যেহেতু একটা লাইব্রেরি, তার মানে লাইব্রেরিতে কি হয় আমরা সেটা জানি। তার অনেকগুলো বইয়ের কালেকশন থাকে, তাই না? এখন ওই বইটাকে তুমি ধরে নাও জাভাস্ক্রিপ্ট, মানে জাভাস্ক্রিপ্ট হচ্ছে বই। এখন তোমার বিভিন্ন বই আছে, এখন তুমি যে বই চাও সেটা পড়তে পারো, এটাই তো লাইব্রেরি কাজ। তো এখানেও তাই, জাভাস্ক্রিপ্ট দিয়ে রিয়াক্ট করছে কি, অনেক অনেক ফাংশন লিখে রাখছে নিজেই, মানে রিয়াক্ট এটা করে রাখছে আমাদের জন্য। মানে যারা রিয়াক্ট জেএস ডেভেলপার, তারা করছে কি জাভাস্ক্রিপ্ট কে কাজে লাগায়, এই যে আমরা যে ডম নিয়ে কাজ করি, এই করি, হ্যান করি, ত্যান করি, এই সব কিছু ম্যানেজ করার জন্য একটা সুন্দর আর একটা প্যাটার্ন বানায় রাখছে। সব কিন্তু লেখছে ওরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। ঠিক আছে, আমরাও ভিতরে কাজ করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, দেখবা। কিন্তু ওদের ওই প্যাটার্নটা বা ওদের যে একটা প্যাটার্ন আছে, যেভাবে ওরা মানে ইয়া করে, সেটা অনেকটা এফিশিয়েন্ট। কেন এফিশিয়েন্ট বলতেছি, ধরো আমরা কি করি এখন, এখানে একটা ডাটা আছে, ধরো হাই, এটাকে চেঞ্জ করতে হলে আমাকে জাভাস্ক্রিপ্টে ধরতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এই হাই ধরবো। তারপর কি করবো, ডকুমেন্ট ডট স্টাইল, মানে এই এলিমেন্টটাকে কি দিব, এই এলিমেন্ট ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু, দিয়ে কালারটা চেঞ্জ করে দিলে এটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এই যে কাজটা করতে দিত। এখন ধরো নিচে আর একটা H1 আছে,
সেটাকেও একই কাজ করতে হবে। তাহলে আবার করতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি অমুক, তারপর আবার ওইটা ডট স্টাইল ডট কালার ইকুয়াল টু এত, এভাবে লিখে লিখে রাখতে হবে। তার মানে যতগুলা এরকম আমি কাজ করব, মানে এখানে কোনো শর্টকাট বলতে কিছু নেই। মানে র র জাভাস্ক্রিপ্টে কোনো শর্টকাট নেই, দেখতেছি তো, বারবার ধরতে হবে, বারবার চেঞ্জ করতে হবে, বারবার ধরতে হবে, বারবার চেঞ্জ করতে হবে। কিন্তু এইভাবে করে যদি একটা বড় প্রজেক্ট আমরা করি, মানে একটা এন্টারপ্রাইজ লেভেলের প্রজেক্ট, মানে একটা বিশাল কাজ হইতেছে, একটা হাসপাতালের সফটওয়্যার বা এই টাইপের জিনিস, তখন কি তুমি এরকম মানে বারবার যদি এক কাজ বারবার করতে থাকো, তাহলে তো তোমার কাজের গতি কমে গেল এবং কি তোমার কাজের এফিসিয়েন্সি কমে গেল। ওটা কিন্তু ভালো হইলো না, মানে ইজি ইজি একটা কোড হয়ে যাবে, ভালো না। রিয়াক্ট করে কি, রিয়াক্ট আমাদের 3-4টা কাজ আমাদের সুবিধা করে দিচ্ছে। একটা কাজ যেমন ধরো, এই যে আমরা যে ডম ম্যানিপুলেট করি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এইসব কাজগুলো করি, এগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ। কেন এক্সপেন্সিভ বলি, যখনই আমরা কোনো এখানে ব্রাউজারে ডমটা লোড হয়, সাথে সাথে কিন্তু মানে তোমার এই ব্রাউজার পুরাটা একবার রিলোড দেয়, খেয়াল করে যে পুরাটা একবার রিলোড দেয় তারপর আসে। এখন যদি অল্প ডাটা, এই জন্য রিলোড দিচ্ছে না, কারণ ভারী একটা ডাটা হলে এটা ঘুরে ঘুরে আসবে, ঠিক আছে, রিলোড দিয়ে আসবে। এখন আমরা ধরো ইউজার কোন একটা ডাটা এখানে ক্লিক করলো, ধরো অল ব্লগস, এটাতে চাপ দিল ধরো, তাহলে এখন কি তাকে ব্লগ পেজে নিয়ে যাবে। তাহলে এখন দেখো, ওই ইউজারের মেনুটা কিন্তু ঠিকই আছে, নিচের ফুটারও ঠিক আছে, সবকিছু কিন্তু ঠিকই আছে, খালি মাঝখানে সে একটা, এখানে ছিল অনেকগুলো ব্লক ছিল মাঝখানে, এখন সে যে ব্লকটা চাপ দিবে ওই ব্লকটার মধ্যে ঢুকে যাবে। তো এইটার জন্য জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা যদি করি, নোট জেস দিয়ে বা যেভাবে হোক, তাহলে কি করতে হবে দেখো তো, ওই পুরাটা মানে এটা চাপ দেওয়ার পরে যে পেজটা হবে এইচটিএমএল, ওই পুরাটা সার্ভারে জেনারেট হয়ে থাকবে জাভাস্ক্রিপ্ট দিয়ে, অথবা ক্লায়েন্টেই জেনারেট হবে, যেখানেই হোক, সেটা ক্লায়েন্টেও আমরা করতে পারি, সার্ভারে করতে পারি। কিন্তু বিষয়টা কি হচ্ছে, পুরা আরেকটা পেজ আমাকে তৈরি করে তারপরে কিন্তু আবার এখানে লোড দিতে হবে। মানে আমি যখন চাপ দিব আরেকবার তুমি লোড দেখতে পাবে এখানে, ঠিক আছে। মানে পুরা ডমটা, মানে ওই ডকুমেন্ট যে অবজেক্টটা, এটা পুরাটা আবার তৈরি হবে, যে মেনু কিন্তু ছিলই আগেই, তারপরেও আবার আবার আসবে। কিন্তু রিয়াক্ট করছে কি, রিয়াক্ট দেখলো যে তোমার উপরে তো মেনু আছেই, আবার নিচে তো ফুটার আছেই। যেমন আমাদের ওয়েবসাইটে দেখো, যে এখানে ধরো, যে আমাদের ইন্টারনেট মাদ্রাসা দেখো, আমরা যেটা বানাইছি দেখো, এইখানে দেখো এইটা কিন্তু মিল আছে সব পেজে। দেখো আমি ক্লাস পেজে যাবে, এইটা কিন্তু মিল আছে, এইটা মিল আছে না, এটা সবসময় মিল আছে। আবার দেখো এই ফুটারটাও সবসময় মিল আছে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাইলে এখন আগে কি হইতো, মানে তুমি জাভাস্ক্রিপ্ট দিয়ে করো ক্লায়েন্ট সাইডে অথবা নোট জেস দিয়ে করো, করতে হবে কি একটা চাপ দেওয়া মাত্রই, যারা হোম পেজে গেলাম, পুরাটা এখানে ঘুরে আবার চলে আসবে। কিন্তু রিয়াক্ট, এটা যেহেতু রিয়াক্ট দিয়ে তৈরি, আমরা জানি নেক্সট জেস অথবা রিয়াক্ট, যাই হোক, এটা তো রিয়াক্ট জেস প্রোডাক্ট। তার মানে রিয়াক্ট জেস করতেছে কি, সে এই যে কোনটা চেঞ্জ করতে হবে, সে সেটা এফিসিয়েন্টলি দেখে, যে আমার কোন জায়গাটা চেঞ্জ হয়েছে। ধরো চেঞ্জ হয়েছে এই ছবিটা, তার মানে বাকি সব সেম থাকবে। রিয়াক্ট করে কি, ওই পুরো ডকুমেন্টটাকে আবার লোড হতে দেয় না, সে অন দা ওয়ে, মানে একেবারে রানিং থাকা অবস্থায় শুধু এইটা চেঞ্জ করে দিবে। আমরা যেভাবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি এভাবে করে করে চেঞ্জ করি, রিয়াক্ট পিছন দিয়ে ওই কাজটাই করবে, কিন্তু খুব এফিসিয়েন্টলি। সে দেখবে, জাজ করে দেখবে আগে কি হয়েছে পরে কি হয়েছে, চেঞ্জ যেটা চেঞ্জ হয়েছে শুধুমাত্র ওইটাই চেঞ্জ করবে, বাকিগুলো কি করবে, কোনো হাতই দিবে না, মানে এগুলোতে কোনো হাতই দিবে না। অথচ রিয়াক্ট না থাকলে তোমার কি হতো, তোমার পুরাটা কিন্তু লোড দিয়ে নিয়ে আসা লাগতো, ঠিক আছে। তার মানে রিয়াক্ট ইউজ হয় সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য। মানে একটা পেজে দেখো আমি চাপ দিচ্ছি, এখানে কোনো লোড হবে না, দেখো সব অলরেডি লোড হয়ে গেছে, দেখো এখানে কোনো লোড নেই, দেখছো ইউআরএল চেঞ্জ হয়েছে কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি, দেখো এখানে কিন্তু ঘুরে নেই, দেখো কোনো কিছু ঘুরবে না, দেখো যত পেজে যায় কোনো ঘুরবে না, অথচ পেজ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে রিয়াক্টের কাজ। রিয়াক্ট এফিসিয়েন্টলি চেঞ্জ করে, সে দেখে কতটুকু পার্ট তোমার পরিবর্তন করে, এই জন্য রিয়াক্ট এফিসিয়েন্ট। আর এইটা রিয়াক্ট কিভাবে করে এটা আমরা একটু পরে জানবো। রিয়াক্ট একটা ভার্চুয়াল ডম তৈরি করে, মানে রিয়েল ডম না, ওইটা আমরা একটু পরে জানবো, এটা আসতেছে, আজকের বিষয় না এটা। যাই হোক, তো এইটাই হচ্ছে রিয়াক্ট। তাহলে রিয়াক্ট করছে কি, এই কাজটা এফিসিয়েন্টলি করে, এটা আমরা বুঝতে পারলাম। আরেকটা কাজ আছে, যেমন ধরো আমরা এখানে একটা মেনু বানাইছি, যেখানে একটা হেডিং দিচ্ছি, দেখো এই যে এইটা একটা, এটা একটা, এটা একটা, এটা দেখো সবগুলো কিন্তু একই ডিজাইন না। আর এইচটিএমএল এ কি করতে হয়, বারবার এই মার্কআপটা লেখা লাগতো, এটা লেখা লাগতো, এটা লেখা লাগতো, এটা লেখা লাগতো, এটা লেখা, এটা লেখা লাগতো, এই তো এইচটিএমএল। আবার ধরো এখানে একটা লাল কালার করবা, তাহলে তাহলে কি করবা, ওই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে সবগুলো ধরে কালার লাল করে দিতে হতো, তার মানে ধরা লাগবে কিন্তু সবগুলাই। কিন্তু রিয়াক্ট করে কি,
রিয়াক্টে কম্পোনেন্ট, ছোট ছোট কম্পোনেন্ট তৈরি করা যায়। যেমন ধরো এই ডিজাইনটা যেহেতু মিল আছে যে এতটুকু, তাহলে এতটুকু আমি একটা রিয়াক্ট কম্পোনেন্ট বানাই ফেলতে পারি। বানাই ফেললে দেখো আমি এইটার মধ্যে ধরো বাটন থাকতে পারে, এইটার মধ্যে কালার চেঞ্জ থাকতে পারে, আমি ওই কম্পোনেন্টটা বারবার ইউজ করতে পারি কোন রকম আর কোনো কোড লেখা ছাড়াই। মানে আমি জাস্ট যতবার বসাবো ততবার এখানে বসতে থাকবে, এবং প্রত্যেকটার মধ্যে আলাদা আলাদা কাজও করবে। মানে এমন না যে কাজ করবে না, ওর মধ্যে বাটন থাকলে বাটনটাও কাজ করবে। কিন্তু দেখো আমার কিন্তু ওই বাটনটা নিয়ে আলাদা কাজ করতে হতো, তাই না? আচ্ছা, এইটা আমরা এক্সাম্পল দিয়ে দেখবো যে রিয়াক্ট কেমনে এই কম্পোনেন্টটাকে ম্যানেজ করে, এটাও আজকের বিষয়। তাহলে আমরা বুঝলাম কি, রিয়াক্ট একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি, জাভাস্ক্রিপ্ট দিয়েই তৈরি। সে জাস্ট করতেছে কি, এফিসিয়েন্টলি চেক করে যে কতটুকু পরিবর্তন হবে, ততটুকু পরিবর্তন করে দিবে, বাকিটা করবে না। তাহলে আমাদের কি ডাটা সেভ হইলো, একটা সেভ। আরেকটা কি, একটা কম্পোনেন্ট ধরো লিখছি একই রকম ডিজাইন, সে করবে কি, ওই কম্পোনেন্টটা আর লিখতে হবে না, বারবার আমরা ইউজ করতে পারবো। ভিতরে ডাটা থাকলে ডাটা খালি চেঞ্জ করে দিব, কিন্তু আমার আর লেখা লাগবে না, লেখার কাজ শেষ। এই একটা বিষয়। আরো কিছু কাজ করতে পারি, যেমন এখানে লেআউট আছে, ডিজাইন আছে, মানে মোট কথা ইউজার ইন্টারফেস, ইউআই যাকে বলে। এই ইউআই লাইব্রেরি পুরাটাই হচ্ছে রিয়াক্ট কন্ট্রোল করে। রিয়াক্ট মূলত মানে তার মেইন কাজ হচ্ছে ইউআই নিয়ে কাজ করা, ইউজার ইন্টারেকশন। মানে ইউজার যা যা করবে এই পেজের মধ্যে, মানে এই ফ্রন্ট এন্ডটা মূলত এই সব কাজগুলোকে আমরা রিয়াক্ট দিয়ে করতে পারি। এটা কিন্তু নোট জেস এর কাজ না, সবগুলো। এটা যদি নেক্সট জেস দিয়ে বানানো, আর একটা অ্যাডভান্স। যাই হোক, আমরা রিয়াক্ট শিখে মানুষটাকে শিখে আমরা নেক্সট জেস দেখবো, সমস্যা নেই, এটা খুব আমার কঠিন কিছু না। আচ্ছা, তো এখানে এই যে রিয়াক্টটা, এইটা যে কম্পোনেন্ট দিয়ে বানাইলাম, এটা আমরা আজকে একটা র কোডিং করে দেখবো যে কেমন হয়, আবার একটা রিয়াক্ট দিয়ে বানাই দেখবো যে কেমন হয়। ঠিক আছে, এইটা হলো আমাদের আজকে কাজ। তো আমরা এইটুকু ভুলে যাই, হেডিংটা আমরা ভুলে যাই, এটা দেখতে একটু বিভীষিকাময় লাগতেছে, ছোট করে দিলাম। ধরো এটা ট্র্যাডিশনাল, তাহলে বডি। আচ্ছা, তাহলে ধরো এখন আমরা একটা একটা বাটন বানাই। ধরো ধরো এখানে H1 এর মধ্যে ধরো লেখা আছে 0, একটা সংখ্যা আছে। ধরো H1 এর আইডি দিলাম কাউন্টার, ধরো কাউন্টার দিলাম। এখন আমি চাচ্ছি যে নিচে একটা বাটন থাকবে, বাটন চাপ দিতে থাকলে এই কাউন্টারের মান বাড়তে থাকবে, এটা আমি চাচ্ছি। ধরো তাহলে আমি কি করতে পারি, নিচে একটা বাটন দিতে পারি, দিলাম। দেখো বাটন দিলাম অ্যাড, অ্যাড মানে বাড়বে আর কি, এরকম একটা দিলাম। এই যে চাপ দিলে এটা বাড়তে থাকবে, এটা আমার উদ্দেশ্য। তাহলে বাটনের অন ক্লিকে আমার কি করতে হবে, একটা ফাংশন লিখতে হবে, তাই তো? এটাই তো কাজ। অন ক্লিক মানে এটা যখন ক্লিক করবো তখনই তো ফাংশনটা রান করবে। ধরে নাও ফাংশনটা হবে আহ, ধরো অন ক্লিকের পরে ফাংশন হবে যে ইনক্রিমেন্ট মানে বাড়বে, ইনক্রিমেন্ট মানে বৃদ্ধি পাওয়া, ইনক্রিমেন্ট ফাংশনটা কল করে দিলাম। ঠিক আছে, এর মধ্যে কল করে দিলাম। তাহলে ইনক্রিমেন্ট ফাংশনটা কোথা থেকে নিবে, স্ক্রিপ্ট থেকে নিবে, স্ক্রিপ্ট কল করা আছে, তাই না? তাহলে আমরা এর মধ্যে ফাংশনটা লিখবো, সিম্পল হিসাব। তাহলে দেখো ফাংশন ইনক্রিমেন্ট লিখলাম। দেখছো জাভাস্ক্রিপ্ট কেন লাগবে, জাভাস্ক্রিপ্ট ছাড়া তুমি কিছু করতেই পারবে না। এখন তো র জাভাস্ক্রিপ্ট লিখতেছি, আস্তে আস্তে বুঝবো কেন রিয়েক্ট দরকার। ফাংশন ইনক্রিমেন্ট, এই যে এই ফাংশনটাই তো ওখানে কল করছি, যেখানে কল করছি অন ক্লিকে। তাহলে এই অ্যাড প্লাস চাপ দিলে ইনক্রিমেন্টটা আসবে, আর এখানে আমি আইডি দিয়ে কাউন্টার লিখে রাখছি। ঠিক আছে, তাহলে এইটা চাপ দিলে এই ফাংশনটা রান হবে, এই ফাংশনটা আমি এর মধ্যে লিখতেছি, এই ফাংশন লিখতেছি। তাহলে কি হবে, প্রথমে আমাকে এটা ধরতে হবে, কারণ আমি তো এইটার মানই বাড়াবো, তাই না? তাহলে ডকুমেন্ট আগে ধরো ভার দিয়ে আগে ধরে নাও, এটা ধরো ভার এলিমেন্ট, মানে ওই এলিমেন্টটাকে ধরলাম। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ধরতে পারো, অথবা কোয়েরি সিলেক্টর দিয়ে ধরতে পারো। আরেকটা দেখলাম আমরা, দেখো আরেকটা দেখাই। কোয়েরি সিলেক্টর দিয়ে ধরলে তোমাকে ওই হ্যাশ মানে ওই যে আইডি হলে হ্যাশ দিতে হবে, আর ক্লাস হলে ডট দিতে হবে, মানে এটা আরেকটু মজা আর কি। মানে ওই ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট আইডি দিয়ে দিলে শুধু আইডি দিবে, আর কোয়েরি সিলেক্টর দিলে হ্যাশ দিয়ে দিলে আইডি, আর ডট দিয়ে দিলে ইয়া, মানে এইটা বেশি পাওয়ারফুল আর কি, আমরা এইটা ইউজ করবো বেশি। আচ্ছা, তাহলে আইডি কাউন্টার, তাহলে যে আইডি কাউন্ট, তাহলে এটাকে ধরলাম, মানে আমরা ডম ম্যানিপুলেশন করতেছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। মানে এইটা যখন ক্লিক করবো তখন এই ফাংশনটা রান করবে। রান করলে প্রথমে কি কাজ করলাম, আগে এই এলিমেন্টটাকে ধরলাম। আচ্ছা, ধরার পরে আমার কাজ কি বলতো, এই ভিতরে এলিমেন্ট ডট ইনার টেক্সট, মানে এর মধ্যে যে টেক্সটটা, ইনার টেক্সট হবে, ইনার টেক্সট, টেক্সট হিসেবে
আচ্ছা, ইনার এইচটিএমএল দিলে হবে, সমস্যা নেই। হ্যাঁ, এইটার ভিতরে আমি একটা জিনিস ঢুকাবো। ধরো আচ্ছা, এইটার মধ্যেই তো আমি ক্লিক করলে এটা যখন ক্লিক হবে তখন একটা করে বাড়বে, তাই না? তাহলে ধরো আগে ধরে নিতে হবে একটা বার, আগে একটা জিরো ধরে নিতে হবে। ধরো নাম্বার ইকুয়াল টু জিরো ধরে নিলাম, তাহলে জিরো, এই জিরোর মানটা এক করে বাড়বে, তাই না? তাহলে নাম্বার যখনই হবে তাহলে এলিমেন্ট হবে কি, নাম্বার ইকুয়াল টু নাম্বার প্লাস ওয়ান, এক করে বাড়বে, মানে নাম্বারের সাথে এক করে বাড়বে। হ্যাঁ, এই যে হয়েছে, দেখছো? আচ্ছা, একবার বাড়তেছে কারণ যে নাম্বার একবার জিরো ধরে নিচ্ছে এই জন্য। ঠিক আছে, তাহলে ওই দিকে তোমার কি করলে বাড়তেই থাকবে বলো তো? কারো কি মাথায় আসতেছে বলো তো? ধরো আমি কি করলাম, ইনক্রিমেন্ট ফাংশন ধরলাম, তাহলে ভার জিরো হইলো, তাহলে প্রথম কিন্তু এটা অলওয়েজ জিরো। তারপর কি করলাম, ইনার এস্টিমেল এর মধ্যে কি করলাম, নাম্বারের মান এক বাড়াইলাম, তাহলে একটা চাপ দিলে এক বাড়বে, কিন্তু বাড়তেই তো আছে না, কন্টিনিউয়াসলি তো বাড়তে আছে না, এটা তো হচ্ছে না। তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে, এইটা করার পরে আবার কি করতে হবে, এইটা না, এইভাবে লিখলে হবে না, নাম্বারকে এক করে বাড়াই দিতে হবে। ধরো এলিমেন্ট ডট ইনার, আচ্ছা এটা তো আছেই, এক জায়গায় রাখছি, দাঁড়াও, এই মাত্র রাখছি, ওয়েট, এই যে পেয়েছি। ডকুমেন্ট ইকুয়াল টু, হ্যাঁ, তাহলে এখন এইটা এই যে চাপ দিলে এক বাড়লো, তাই না? এটা কিন্তু বাড়লো। আচ্ছা, এইটাই আমরা দেখি, আর কিছু করে আমাদের দরকার নেই। আচ্ছা, ধরো আমি একটা চাপ দিলে এক বাড়াই দিলাম, এলিমেন্ট ডট ইনার এর মধ্যে কি করলাম, নাম্বার থেকে এক যোগ করলাম, তাহলে আহ, এই যে এইখানটায় মনে করেন প্লাস প্লাস প্লাস, নাম্বার যা থাকবে তার থেকে এক যোগ হয়ে আবার এক অ্যাসাইন হয়ে যেতে হবে, এটা হলো আমাদের টার্গেট ছিল। তাহলে হচ্ছে কি বারবার এটা বাড়তে থাকবে। যাই হোক, এটা আমরা পরে করতেছি, আমাদের এখন এটা বোঝার দরকার নেই। ধরো এইটা দিলে একটা চাপ দিলে একটা বাড়লো, এটাই আমরা দেখলাম। আচ্ছা, এখন এইটা একটা ফাংশনালিটি হইলো, তাই না? এখন দেখো আমাদের কিন্তু ধরতে হইলো, আবার একটা বাড়াইতে হইলো, তাই না? এখন ধরো এখানে আরেকটা আছে, এখানে নিচে ধরো আরেকটা আছে, এই ধরো এখানে আরেকটা আছে, ধরো এটাও ধরো আরেকটা কাউন্টার, কাউন্টার টু, ধরো টু দিলাম, তাহলে আইডি আরেকটা আইডি যেটা অন্য একটা, এই যে নিচে, এটার নিচে একটা বাটন আছে, ধরো এটা হলো উপরেরটার বাটন, এটা নিচেরটার বাটন, ধরো এটা উপরেরটা, এটা নিচেরটার। তাহলে দেখো এখন এইটা বাড়লে এইটা বাড়তেছে, কিন্তু এইটা বাড়লে এইটা বাড়তেছে না, দেখছো? কেন বলতো? কারণ এইটা তো আমি কাজ আছে, যে এইটার সাথে কাজ আছে, এই ইনক্রিমেন্ট ফাংশনটা লিখে রাখছি পিছনে, কিন্তু এটাও তো ইনক্রিমেন্ট, এটা আরেকটা নাম দিতে হবে, তাহলে ইনক্রিমেন্ট টু। তাহলে এখন এই ফাংশনটাও লিখে ফেলি, দেখো ঝামেলা আস্তে আস্তে পেয়ে দেখো, ইনক্রিমেন্ট টু, তাহলে আরেকটা লিখলাম। তাহলে এখন দেখো এখানে চেঞ্জ করতে হলো ফাংশন, ওখানে ভিতরে চেঞ্জ করতে হলে এখানে আবার কাউন্টার টু ধরতে হবে, তাহলে কি আমার এটাও কাজ করবে, এই যে এক, এটাও কাজ, হ্যাঁ দুইটাই কাজ করবে, দেখছো? তাহলে আমার আহ দুইটাই আমার কাজ করতেছে। তাহলে এখন তাহলে এই দেখো আমি একটা কম্পোনেন্ট তৈরি করার জন্য দেখো কি করলাম, একটা কম্পোনেন্ট তৈরি করার জন্য আমাকে এইখানে একবার এইচটিএমএল মার্কআপ লিখতে হলো, এখানে আবার এইচটিএমএল মার্কআপ লিখতে হলো, দেখছো? কিন্তু শুধু লিখলেই কিন্তু হচ্ছে না, ওই ভিতরে ফাংশন আলাদা লিখতে হলো, দেখো এখানে ক্লাসও আলাদা দিতে হলো, অনেক কিছু করতে হয়েছে, দেখো ক্লাসও আলাদা দিতে হলো, এইখানে কি করতে হলো, এইখানেও দেখো যে আর একটা ক্লাস দিচ্ছি, দুইটা আইডি দিচ্ছি দুইটা, আবার এখানে ফাংশন আলাদা। শুধু তাই না, ফাংশন আলাদা, ফাংশনের ভিতরে দেখো আমি যদি ফাংশনে যাই, তাহলে তার ভিতরে আবার কোয়েরি সিলেক্টরের মধ্যে এখানে আবার আলাদা করে ধরে লাগছে, তারপরে আবার ঢুকাইতেছি। তার মানে এটাই হলো প্রবলেম, মানে আমাদের
বারবার কি করতে হচ্ছে, যতবার আমরা কম্পোনেন্ট ইউজ করব আমাদের বারবার এরকম করে ফাংশন লিখতে হবে, বারবার এরকম লিঙ্ক আপ করতে হবে, তাইলে এই প্রত্যেকটা কাজ করবে, নাহলে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এখন কাজ করতেছে না, এখন তার মানে এখন আমরা এটাকে রিয়াক্ট ইউজ করলে কি হবে, এটা আমি একটু সুবিধা পাবো। কেন রিয়াক্টে এই কাজটা আমরা জানি, এই যে আমরা এটা তো ডম ম্যানিপুলেশন করে করলাম, কিন্তু রিয়াক্টে করা যায় কিভাবে, রিয়াক্টে এই কাজটাই আমরা ডম ম্যানিপুলেশন করা ছাড়াই করতে পারবো, কারণ রিয়াক্ট নিজের থেকে এটা করে নিবে, তাই না? তো আগে আমরা রিয়াক্টের বেসিকটা দেখবো যে রিয়াক্ট প্রথমে কানেক্ট করবো কিভাবে। তো প্রথমে দেখো, রিয়াক্ট কানেক্ট করার জন্য আমাদের যেহেতু রিয়াক্ট একটা ফ্রন্ট এন্ড লাইব্রেরি, তার মানে আমাদের এই যে এরকম ঠিক সেম, যেখানে যেমন আমি কল করছি না, এই যে লিঙ্ক কল করছি, নিয়ে একটা নিয়ে আসছি, এই যে গুগল ফন্ট নিয়ে আসছি, এইভাবে ওই রিয়াক্ট তো এইভাবে আনতে হয়। ঠিক আছে, এইভাবেই আনবো, তাহলে আমাদের রিয়াক্ট লাইব্রেরিটা এটার সাথে অ্যাটাচ হয়ে যাবে। তো আমরা রিয়াক্টের ওয়েবসাইটে যাই, যে এটা নিয়ে আসি, দেখো রিয়াক্ট জেস, এই গেলাম। ওই রিয়াক্ট জেস কে সংক্ষেপে রিয়াক্ট বলা হয়। ঠিক আছে, আমরা এইভাবে না লিখে রিয়াক্ট সিডিএন লিখি, তাহলে তাড়াতাড়ি চলে আসবে। এই যে এই দুইটা লাগবে, রিয়াক্ট আর রিয়াক্ট ডম। আচ্ছা, দুইটা কেন লাগবে আমি বলতেছি একটু পরে। আচ্ছা, এই দুইটা রিয়াক্ট লাইব্রেরি তাহলে কোথায় লোডে দেবে বলতো? রিয়াক্ট লাইব্রেরি কিন্তু হেডের মধ্যেই লোড হতে হবে। কেন? কারণ আমি তো হেডের নিচ থেকে রিয়াক্ট নিয়ে কাজ করা শুরু করছি, তাই না? এই জন্য আমাদেরকে উপরেই কি করতে হবে, কল করে দিতে হবে। ঠিক আছে, এই যে শুরুতেই কল করে দিতে হবে, তাহলে আমার রিয়াক্ট লাইব্রেরিটা আমার কোডের মধ্যে এসে পড়লো। তারপরে আমরা এখানে আমাদের স্ক্রিপ্ট দিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে পারি, কারণ এর আগে তো অলরেডি লোড হয়ে গেছে। তাহলে এর মধ্যে আমরা রিয়াক্টের অ্যাক্সেসটা পাবো। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, তাহলে তো এটা আমরা পাবো, এখন রিয়াক্ট আমরা পেয়ে গেলাম। এখন কথা হলো এই দুইটা কেন, একটা দেখো রিয়াক্ট ডট ডেভেলপমেন্ট ডট জেএস, এটা একটা লাইব্রেরি, এখানে আরেকটা লাইব্রেরি রিয়াক্ট ডম। এটা কেন করছে, এইটা শুধুমাত্র ইউআই তৈরি করে, এইটা মানে এটার কাজ শুধু ইউআই তৈরি করা, মানে আমরা যে কোনো ডিজাইন করি, ইয়ে করি, সেই করি, এগুলো তৈরি করা। আর এই ডমের কাজ হচ্ছে ওই ইউআইটাকে নিয়ে এইচটিএমএল এর মধ্যে ঢুকাই দেওয়া। এটা হচ্ছে রিয়াক্ট ডমের কাজ। এন্ড রিয়াক্ট কেন এই দুটাকে আলাদা করলো, একসাথে তো করতে পারতো, কেন করলো? কারণ এই পার্টটা সব জায়গায় একই। আমরা জানি রিয়াক্ট একটা ক্রস প্ল্যাটফর্ম, ওই মোবাইল অ্যাপেও কিন্তু রিয়াক্ট নেটিভ আছে, ওখানে কিন্তু মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করা যায়। তার মানে এই পার্টটা, এই যে ইউআই তৈরির পার্টটা সবসময় সেম সব জায়গায়। কিন্তু আমরা মোবাইল অ্যাপ হলে ওখানে মোবাইল অ্যাপের জন্য আরেকটা ডম আছে, ওইটা ওই জায়গায় ওইটা ইউজ করবো। আর এখন আমরা যেহেতু ওয়েবে কাজ করতেছি, এই জন্য আমরা রিয়াক্ট ডম ইউজ করতেছি। এই আর কি, এই জন্য রিয়াক্ট দুইটা করছে, যে একটা তুমি আগে বানাও, আর একটা হচ্ছে ব্রাউজারের মধ্যে বসাই দাও, এই দুইটা আর কি। আচ্ছা, যখনই আমি এই দুইটা করলাম, তখনই কিন্তু আমার ইয়ার মধ্যে কি হলো, রিয়াক্টের অ্যাক্সেস চলে আসলো। এখন রিয়াক্ট দিয়ে কিভাবে এলিমেন্ট বানায়, তো দেখো রিয়াক্টের, আমরা জানি রিয়াক্ট একটা ক্লায়েন্ট সাইড লাইব্রেরি, তার মানে সবকিছু আসবে পরে, মানে কোনো কিছু এখানে থাকবে না। এই প্রত্যেকটা জিনিস আমরা এখানে দিতে পারি, সমস্যা নাই। কিন্তু রিয়াক্টের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে কি, যে তুমি একটা এলিমেন্ট যখন তৈরি করবা, তখন ওই এলিমেন্টটা তোমাকে হাতে তৈরি করতে হবে আর কি। এটা হচ্ছে বেসিক আর কি, একদম বেসিক। সেইটা আপাতত কমেন্ট আউট করে রাখি, এখন দরকার নেই। আমি একটা রুট ফাঁকা ডিপ নিতেছি, আইডি দিলাম রুট, এই একটা ফাঁকা ডিপ। এখন দেখো, যে কোনো রিয়াক্ট জেস ওয়েবসাইটে শুরুতে কিন্তু একটা ফাঁকা ডিবি থাকে। রিয়াক্ট করে কি, আমরা পিছন দিয়ে যত ইউআই টিউআই যা লিখবো, কোডিং মোডিং সব কিছুকে প্রসেস করে রিয়াক্ট করবে কি, ওই ভিজুয়ালটা এর মধ্যে ঢুকাই দিবে। তার মানে শুরুতে রিয়াক্ট এইটাই থাকে, এটার মধ্যে লাস্টে যে ঢুকায়, এর আগে কিন্তু ঢুকে না। এটা হচ্ছে রিয়াক্টের বিষয় আর কি। প্রথমে আমরা একটা হাতে তৈরি করবো, একদম একটা ইয়া তৈরি করবো। দেখো, এই স্ক্রিপ্টের মধ্যে আমরা লিখবো। তাহলে আমরা এখন জানি যে এটার ভিতরে কি আছে, এটা কমেন্ট আউট করতেছি। দেখো, প্রথমে আমি একটা কাজ করি, ওই আইডিটাকে ধরি। ধরো ওই যে ডি বাই ডি রুট, ওটাকে ধরতে হবে, রুট এলিমেন্ট এভাবে ধরি।
তাহলে ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর এভাবে ধরবো আমরা। আমরা জানি গেট এলিমেন্ট বাই আইডি দিয়েও ধরা যায়, যেমন ধরতে পারবো। কেমন ধরবো? রুট। তাহলে এটার মধ্যে কিন্তু ঢুকে গেছে, আমরা একটু চেক করে দেখি আসছে কিনা। দেখি আসছে কিনা। এই কনসোল লগে থাকার কথা রুট এলিমেন্ট, এইটা আসছে, দেখছো ডিপ আইডি রুট, তার মানে এটা ধরছে, সঠিকভাবে ধরছে। এখন রিয়াক্টে করতে হবে কি, রিয়াক্ট ডম যে আমাদের লাইব্রেরি আছে, আমরা এখানে কিন্তু কল করছিলাম রিয়াক্ট ডম। আমরা জানি কি রিয়াক্ট তো রিয়াক্ট নিয়ে কাজ করার জন্য, রিয়াক্ট ডম কি ব্রাউজারে ওটাকে দেখানোর জন্য। তার মানে রিয়াক্ট ডমই লাস্টে কি করে, ওই ইউআইটাকে ঢুকাই দেয়, তাই তো, যে রিয়াক্ট ডম, যেটা রিয়াক্ট ডম। তাহলে এই লাইব্রেরি থেকে আমি মূলত এটা পাচ্ছি, যে এটা পাচ্ছি, নাহলে এটা কিন্তু পাওয়ার কথা না। মানে ওইখানে যেহেতু আগেই এসে পড়ছে, এই জন্য আমি এখন এটা এখানে ইউজ করতে পারবো। রিয়াক্ট ডম ডট রেন্ডার করতে হয়, দিয়ে প্রথম প্যারামিটারে দিতে হয় কি ঢুকাইতে চাই সেটা দিতে হয়, ধরো হ্যালো। তারপরে দিতে হয় কোথায় ঢুকাবো, মানে দুইটা প্যারামিটার নেই, মানে এটা একটা ফাংশন, একটা মেথড। রিয়াক্ট ডম হচ্ছে কি, তাহলে বুঝতে পারছি একটা অবজেক্ট, অবজেক্টের মধ্যে এটা একটা ডট যেত, তার একটা মেথড, মেথডে কয়টা, এটা যেহেতু একটা ফাংশন, দুইটা প্যারামিটার প্যারামিটার আর্গুমেন্ট নেই, তো আর্গুমেন্ট দুইটা পাস করে দিলেই হয়ে গেল। প্রথম আর্গুমেন্ট নেবে কি, কোন ডাটাটা পাস করবো, যেমন হ্যালো, এটা পাস করবো। তারপরে দিবা কোথায় পাস করবো, এই যে রুট এলিমেন্টকে যে ধরছি না, এই রুটে পাস করবো। তাহলে দেখো রিয়াক্ট করবে কি, যদি রিয়াক্ট কাজ করে থাকে তাহলে তাই করবে। আমাদের কি কল করা ঠিক আছে, ডিভ আইডি বডি, ঠিক আছে, ডিভ আইডি রুট, হ্যাঁ ঠিকই তো আছে। কত যে প্রবলেম হয় কোডিং করতে গেলে, মানে কাজ করার সময় বের হয়। আচ্ছা আমরা তো এখানে ধরছি ইয়ে হয়েছে, তাও এখানে আসতেছে না, ঢুকে যাওয়ার কথা। এটা ঢুকছে কিনা, এলিমেন্ট বডি, এই রুট, রুটের মধ্যে ঢুকে নেই। আচ্ছা আমরা যদি দেখি কেন ঢুকলো না, এটা দিলেই বলে দিবে যে কেন ঢুকে নেই। হয়তো আমি সিলি কোনো মিস্টেক করছি, আমার কাছে চ্যাট জিপিটি আসতে লেট হচ্ছে জানি। ভাই ইয়া ভাই কিন্তু চলে গেছে ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, ইয়া ভাই চলে গেছে, উনি আজকে ব্যস্ত। ও আচ্ছা আচ্ছা, বেশি আগে মনে দিলাম না, একটু অল্প করবো, সমস্যা নেই। মেসেজ দিয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ মেসেজ দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এইটু করে শেষ করে দিচ্ছি, সমস্যা নেই। আজকে একটু বেসিক দেখে আমি ছেড়ে দেবো। রুট ওয়ার্কস লং ইয়ার ক্যান নট প্রিন্ট হ্যালো ইন রুট ডি, যা এখন আবার যায় না ইন্টার দিলে, এইটা চাপ দিতে। হ্যাঁ কি ভুল করছিলাম, ও আচ্ছা আচ্ছা, দেখছো কি ভুলটা হয়েছে, আটটা বড় হতে এই এটাই এই জন্যই হচ্ছে। হ্যালো ঢুকাই দিব, হ্যালো ঢুকাই দিছে। তার মানে, মানে এই দেখো এখন কিন্তু এটা রিয়াক্ট, এটা ঢুকাচ্ছে, এটা কিন্তু অন্য কেউ ঢুকাচ্ছে না। এই যে দেখো প্রথমে আইডিটাকে ধরে নিচ্ছি আমি, নর্মাল জাভাস্ক্রিপ্ট যেটা আর কি ধরে নিচ্ছি, তারপর দেখো রিয়াক্ট করছে কি, এই হ্যালোটাকে নিয়ে কি করলো, রুট এলিমেন্টের মধ্যে ঢুকাই দিল। এখন আমার কথা হচ্ছে যে এই যে রিয়াক্ট ঢুকাই দিল, এখন কথা হলো কি এমন করলো, মানে এটা ঢুকানো তো আর কোডিং কিছু না, আমরা তো আমরা নিজেরা ঢুকাইতে পারি, যে এলিমেন্ট ডট ইনার স্টেটমেন্ট দিলে তো ঢুকে যায়, দাহামরি কিছু না। আস্তে আস্তে বুঝবো যে কি, মানে কেন এটা পাওয়ারফুল। দেখো এখন ঢুকাইতে দিচ্ছে, এখন আমার কথা হচ্ছে যে তাহলে আমি একটা এলিমেন্ট ক্রিয়েট করবো কিভাবে, ধরো এই যে হ্যালো দিচ্ছি, আমি তো চাইলে এখানে একটা পি ট্যাগ ঢুকাইতে চাই, ধরো তাহলে পি ট্যাগটা আমি কিভাবে ঢুকাবো,
ধরো আমি এখন ঢুকাইলাম কি, এই যে ডিবের মধ্যে হ্যালোটা ঢুকেছি খালি, এই যে হ্যালো, আমি নিজে রিয়াক্ট দিয়ে ঢুকাই দিচ্ছি। এখন কথা হলো আমি একটা এলিমেন্ট ঢুকাবো। এলিমেন্ট তৈরি করা যায় কিভাবে? ধরো একটা এলিমেন্ট তৈরি করব, এই এলিমেন্ট নাম দিলাম। এটা তৈরি করতে হয় রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট। তোমাদের কি মনে আছে যে আমরা যখন ডম ম্যানিপুলেশন করছিলাম তখন কিন্তু তাই ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট করছিলাম না, দিয়ে পি দিছিলাম, তাহলে একটা পি ট্যাগ তৈরি হয়েছিল। রিয়াক্টেও তাই, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিব। একটু পর তোমরা একটা প্রশ্ন করবে, সেটা হলো কি, যে যদি আমি যদি তৈরি করি তাহলে আর মানে ওইটা নেটিভ জাভাস্ক্রিপ্ট আর রিয়েক্টের মধ্যে পার্থক্য রইল কি? দুইটাতে একই হইলো। ওইখানেও আমি তৈরি করতেছি, এখানেও তৈরি করতেছি। একটু পর দেখবো যে রিয়েক্টের এই কাজটা করতে হয় না। এটা আমি এখন তোমাদের বোঝানোর জন্য বোঝাচ্ছি। প্রথম প্যারামিটার হচ্ছে কোন এলিমেন্টটা তৈরি করতে চাও, পরের এলিমেন্ট হচ্ছে মানে তুমি কি কি অপশন দিতে চাও। ধরো আইডি, ক্লাস, এগুলো অপশন আছে না, এগুলো অবজেক্ট আকারে দিতে হয়। মানে যে কি, যে অ্যাট্রিবিউট গুলা অবজেক্ট আকারে দিতে হয়। যেহেতু আমার এখন অ্যাট্রিবিউট আমি দিতে চাই না, আমি নাল দিয়ে দিলাম। নাল মানে ফাঁকা, মানে কোনো কিছু নাই। আর লাস্টে দিতে হয় ভিতরে কি থাকবে। ধরো ডিবের ভিতরে থাকবে হ্যালো, এই যে, তাহলে একটা এলিমেন্ট তৈরি হয়ে গেল। তাহলে আমি এখন করতে পারি কি, তোমাকে এই এলিমেন্টটাকেও এখানে দিয়ে দিতে পারি, মানে হ্যালো না দিয়ে। তাহলে এখন দেখো আমি কি করলাম, রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট দিয়ে ডিপ তৈরি করলাম, একটা ডিপ। ওই ডিপের মধ্যে হ্যালো দিলাম, দিয়ে এটা তৈরি করলাম। তাহলে এখানে যদি এইটা দিয়ে দিই, মানে এই এলিমেন্টটা ঢুকবে রুট এলিমেন্টের মধ্যে। দেখো তাই হবে। দেখো বডির মধ্যে, ডিপের মধ্যে, যে ডিপ আইডি রুট, তার মধ্যে আমি কি ঢুকেছি, ক্রিয়েট এলিমেন্ট ডিপ, তার মধ্যে হ্যালো। তাহলে ডিপের মধ্যে হ্যালো, সেইটা ঢুকে গেছে রুট এলিমেন্টের মধ্যে। দেখো এই যে ডিপের মধ্যে হ্যালো, সেটা ঢুকছে ডিপ আইডি রুটে, দেখছো? তাহলে আমি এখানে ঢুকাইতে পারতেছি। তাহলে আমি যদি মাল্টিপল এলিমেন্ট ঢুকাতে চাই তাহলে কি করতে পারি? তাহলে দেখো যদি তুমি রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ডিপ, তাহলে ডিপের পেটের মধ্যে আর একটা জিনিস থাকবে। তখন আবার কি করবো, তখন হচ্ছে এই হ্যালোর মধ্যে এই কাজটা আবার করতে হবে, যে এতটুকু এতটুকু আবার, যেহেতু আবার তৈরি করতে হবে আমাকে, সেহেতু হ্যালোর মধ্যে মানে পেটের মধ্যে, এটা যেহেতু পেটের অংশটা, এর মধ্যে আবার এভাবে ঢুকাইতে হবে। রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ধরো ডিপের মধ্যে আরেকটা ডিপ, তার ভিতরে হ্যালো, বা তার মধ্যে পি ধরো, তার মধ্যে হ্যালো, সেভ দিলাম, একটু সজ্জিত হয়ে গেল। দেখো হয়ে যাবে, তাই হলো। দেখো পেঁয়াজ লাগতেছে, পরে ক্লিয়ার হবে, সমস্যা নেই, আস্তে আস্তে সব চলে যাবে। এই যে ডিপের মধ্যে ডিপ আইডি রুট, তার ভিতর ডিপ, তার ভিতরে আর একটা পি, তার মধ্যে হ্যালো, দেখছো? মানে মোট কথা প্যাটার্নটা হচ্ছে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্টের প্রথমে কি ইয়াটা, কোন ট্যাগটা হবে, তার মধ্যে অপশনটা, তার মধ্যে পেডের মধ্যে কি থাকবে। যেহেতু পেডের মধ্যে আবার একটা পি, এজন্য আবার একটা তৈরি করছে। তাহলে ওইটারও কি থাকবে, পি এলিমেন্ট, ওইটারও অপশন থাকবে, ওইটারও পেডের মধ্যে জিনিস থাকবে। তুমি এটার মধ্যে আরো কিছু থাকবে, এটার পেডে আবার দিতে হবে। আর কথা হলো আমরা কি এইরকম, মানে এরকম খতরনাক ভাবে ঢুকাবো, মানে এত খারাপ ভাবে, মানে যদি আমি ক্রিয়েট এলিমেন্ট করে ঢুকাইতে হয় তাহলে তো আমার র জাভাস্ক্রিপ্টই ভালো। তাহলে তো একই হয়ে গেল, তাহলে তো রিয়াক্ট কেন ইউজ করবো না। রিয়াক্ট দেখবা যে এই কাজটা এখানে যে আমরা যে ক্রিয়েট এলিমেন্ট দিয়ে করতেছি, এটা আর করতে হয় না। কেন করতে হয় না, রিয়াক্টে আর একটা ট্রান্সপাইলার ইউজ হয়, নাম বেবেল। ওই ট্রান্সপাইলার করে কি, আমি যদি এইচটিএমএল লিখি, মানে রিয়াক্ট কিন্তু একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, কিন্তু তুমি একটু পরে খেয়াল করবে আমরা জাভাস্ক্রিপ্টের মধ্যে কি লিখতে পারবো, এইচটিএমএল এর মতো সিনট্যাক্স লিখতে পারবো জাভাস্ক্রিপ্টের মধ্যে। তাহলে এটা একটা ওয়ান্ডারফুল জিনিস না? মানে এটা তো এইচটিএমএল ফাইল, এর মধ্যে আমি ঠিকই এইচটিএমএল লিখতে পারবো, এটা স্বাভাবিক। কিন্তু যখন আমি প্রোগ্রামের মধ্যে এইচটিএমএল লিখবো, এটা কিন্তু ডেঞ্জারাস, কারণ প্রোগ্রামের মধ্যে কিন্তু এইচটিএমএল লেখা যাবে না। কিন্তু দেখবা রিয়াক্টের বদলতে আমরা জেএসএক্স নামে একটা জিনিস লিখতে পারবো, মানে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল বলে, ওই এইচটিএমএল এর মতোই দেখতে, কিন্তু আমরা কি করব, জাভাস্ক্রিপ্ট কোডের মধ্যে লিখতে পারবো। এতে আমরা অনেক পাওয়ার পেয়ে যাবো আর কি রিয়াক্ট জেএসএক্স। এটা আমরা এখন দেখবো। তো এখন আমরা তাহলে কি করতে পারি, ধরো একটা এলিমেন্ট ধরো এইভাবে তৈরি করছি, তাই না? আচ্ছা ধরো আমি তৈরি করবো না, আমি ডাইরেক্ট একটা এলিমেন্টকে এরকম ব্র্যাকেট দিয়ে লিখে দিব, এই মানে আমি এত মানে যেরকম ক্রিয়েট এলিমেন্ট দিয়ে লিখতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে এভাবে লিখবো। যে আমি যেহেতু ডিপ, ডিপের পেটে এবার দিছি পি, দিয়ে দিছি হ্যালো, এভাবে তো দিছিলাম তখন করে। আমি চাচ্ছি আমি জাস্ট এরকম ডিরেক্ট লিখে দিব। এই যে আমি এত কিছু করবো না, আমি একটা এইচটিএমএল কে কি করলাম, একটা ভ্যারিয়েবলের মধ্যে
সেভ করে আমি এই এলিমেন্টটা দিয়ে দিলাম, কিন্তু এখন কি প্রিন্ট হয়েছে দেখো তো, দেখো প্রিন্ট হয় না। এই দেখো, তার মানে রিয়াক্ট এটা করতে পারবে না, নিজে নিজে করতে পারবে না। রিয়াক্টর কি করতে হবে, রিয়াক্টর একটা ট্রান্সপাইলারের সাহায্য নিতে হবে, এটাকে বলে বেবেল। তাহলে আমরা বেবেল সিডিএনটা নিয়ে আসি। দেখো বেবেল কি করে। দেখো বেবেলের কাজ আমি দেখাচ্ছি। ধরো তুমি বেবেলের মধ্যে ধর এই ডিপ যে লিখলাম না, ডিপ, তার মধ্যে পি, তাই না, এটাই তো লিখছিলাম এখানে। এই দেখো লাস্টে ডিপ শেষ হয়ে গেল, এই যে। তাহলে এইটা কিন্তু একটা আমি একটা এইচটিএমএল এর মতো সিনট্যাক্স লিখলাম, তাই না। দেখো বেবেল কি করে, এটাকে চেঞ্জ করে ওই যে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ডিপ নাল, তার মধ্যে আবার ওই যে ওই পেডের মধ্যে আবার কি রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট পি নাল লিমন, দেখছো। আমরা যে কাজটা আগে করছিলাম ওইটা কি করে দেয়, ও নিজেই করে দিচ্ছে, দেখছো। তার মানে আমরা এখন কি করতে পারবো, এই যে এইচটিএমএল এর মধ্যে একটা জিনিস লিখলেই কি হবে, রিয়াক্ট এটাকে বুঝে নিবে। তার জন্য আমাদের এই বেবেলের সাহায্য নিতে হবে। এই দেখো ওই কেসটাই করতেছে, দেখছো। তার মানে আমরা তার মানে এখন থেকে জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লিখতে পারবো, কিন্তু এটা মূলত এইচটিএমএল না, এটা হচ্ছে একটু ভিন্ন, মানে এটাকে বলে জেএসএক্স, মানে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, দেখতে এইচটিএমএল এর মতোই আর কি। মানে যাতে আমাদের কাজের সুবিধা হয় এই জন্য রিয়েক্ট এটা বানাইছি। যাই হোক, তাহলে এখন আমরা বেবেলকে কি করবো, অ্যাড করে নিবো আমাদের প্রজেক্টে। তাহলে কি করলাম, বেবেল সিডিএন লিখি, তাহলে আর কি। এই 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 যে এটা আমরা তাহলে দিয়ে দিব। কোথায় দিব বলো তো, কোন জায়গাটায়। এই যে রিয়াক্টে কল করছি, রিয়াক্টের ডম কে কল করছি, তারপরে কল করে দিব। তাহলে তারপরে আমাদের বেবেল, তাহলে আমাদের বেবেলের অ্যাক্সেস আমরা পেয়ে গেলাম। এখন একটা কাজ করতে হবে, যেহেতু আমরা এই বেবেলকে আমরা ঢুকে ফেলছি, তার মানে এইটার মধ্যে তো আমাদের বেবেল আছে, তাই না। এই যে স্ক্রিপ্ট ডট জেএস এর মধ্যেই তো আমরা যে এরকম লিখতেছি। এটা কিন্তু মানে দেখো, এটা কিন্তু একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মধ্যে জাভাস্ক্রিপ্ট মানে এইচটিএমএল লেখা, এই জীবনে কিন্তু এটা প্রথম দেখলে, এর আগে কখনো দেখো নেই। দেখো যে এইচটিএমএল লিখছি, দেখছো। তো এইটা কিন্তু আসলে মূলত এইচটিএমএল, এটাকে বলে জেএসএক্স। মানে এইটা এখন আমি লিখবো এইভাবেই, আমি যেহেতু ডেভেলপার আমি এটা ভালো বুঝি, এবার আমি এইভাবে লিখবো। জাভাস্ক্রিপ্টের বেবেলের সহায়তা নিয়ে কি করে দিবে, ওই আমাদের ওই আগের মতো রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ওইভাবে করে বানায় দিবে। তাহলে দেখো আমাদের কিন্তু ওইটা লেখা লাগতেছে না। তাহলে এখন আমি এইটা যে করলাম, তাহলে আমার আমার এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এটা আছে, তাই না, স্ক্রিপ্ট জেএস এর মধ্যে, এটা কিন্তু জেএস ফাইল। এই জন্য আমরা এখানে কি করে দিব, টাইপ, আগে টাইপ কি দিতাম, টেক্সট আর জাভাস্ক্রিপ্ট, এখন দেবো টেক্সট আর বেবেল। এইটাই পার্থক্য। এই যে তাহলে এখন কি, এই জাভাস্ক্রিপ্ট এইটা বুঝে যাবে যে এর ভিতরে যা আছে, তুই আগে বেবেলের কাজ দিয়ে তারপর যাবি, ঘুরে যাবি, এটা বুঝে যাবে ও। তাহলে এখন আমি এই স্ক্রিপ্টের মধ্যে এখন আমি এইচটিএমএল লিখতে পারবো। এখন তুমি খেয়াল করে দেখবে আমাদের এলিমেন্ট তৈরি হয়ে গেছে। এই যে হ্যালো, দেখছো। এখন কিন্তু আমরা মানে ও আমাদের ইয়া বুঝতেছে, দেখো যে ডিপ পি, সুন্দর মতো বুঝতেছে। আমি দেখো পির মধ্যে এখানে আরেকটা পি নিলাম, ধরো আরেকটা পি নিলাম, দেখো এই দেখো খেয়াল করে দুইটা পি, দেখছো। তাহলে এখন দেখো আমি কিন্তু প্রোগ্রামের মধ্যে মানে জেএস ফাইলের মধ্যে এইচটিএমএল লিখতেছি আমার মন মতো করে, সেই অনুযায়ী কিন্তু ঢুকে যাচ্ছে, এর মধ্যে ঢুকে যাচ্ছে। এখন এটা তো একটা ভেরিয়েবল আকারে লিখছি, চাইলে আমরা এটাকে কি করতে পারি, একটা ফাংশন আকারে লিখতে পারি। তো এখন যখন এই একটা, এটা তো একটা ইউআই, তাই না, যে এতটুকু অংশ এটা তো একটা ইউআই, মানে এটা একটা ডিজাইন। তাহলে আমরা এতটুকু ধরো আমরা একটা নিয়ে একটা কম্পোনেন্ট বানিয়ে ফেলতে পারি। রিয়েক্টে কম্পোনেন্ট বানানো খুবই সহজ, রিয়েক্টে কম্পোনেন্ট বানাতে একদম সিম্পল হবে। দেখো একটা ফাংশন লিখতে হয়, জাস্ট সিম্পল, আমরা যেমন জাভাস্ক্রিপ্ট ফাংশন লিখি তাই, শুধু শুরু করতে হবে বড় হাতের দিয়ে। ধরো এটার নাম দিলাম কি, ধরো বাটন কম্পোনেন্ট, ধরো মানে এটা একটা বাটন। আচ্ছা, সেম ভাবে এরকম থাকবে, ফাংশনে যেভাবে থাকে আর কি। এই এটা একটা রিটার্ন করবে, মানে এই যে এইটা যদি একটা ভ্যারিয়েবল, ভ্যারিয়েবলের মধ্যে এটা আছে, তাহলে এইটা আমি এখানে কল করে দিচ্ছি। তাহলে আমি যদি এইটাকে আবার রিটার্ন করে দিই, তাহলেও তো একই কাজই হবে, ঘুরে ফিরে তো একই। তার মানে এই ফাংশনটা কল করলে যদি এখানে রিটার্ন হয়ে যায়, এই একই জিনিস হলো। মানে এইটা আমি এইভাবে না লিখে তো এইটাও লিখতে পারি, দেখো
আমি তো এটা ভ্যারিয়েবল আকারে লিখছিলাম, এটা কমেন্ট করে দিলাম। এখন দেখো ওই যে বাটনটা না, আমি চাইলে কি এই বাটন ফাংশনটাকে এখানে কল করে দিতে পারি, তাহলে একই জিনিসই হবে। এই যে, আর এটা কল করলে তো এটা রিটার্ন হচ্ছে, এই যে এটা মানে এই ভেরিয়েবলের মধ্যে কাজ করতেছে, তাহলে তখন আবার এসে একই জিনিস এই যে পেতে পারি, তাই না? এখন যেহেতু এটা রিয়াক্ট জেএস এর একটা কম্পোনেন্ট হয়ে গেছে, সেহেতু আমরা এই বাটনটাকে আবার এইচটিএমএল এর মতো করে লিখতে পারি, মানে আমাদের এই ফাংশন আকারে আমরা না লিখলেও হবে, তখন আমরা এটাকে এইভাবে লিখতে পারি। এই মানে যে এইচটিএমএল যেভাবে লিখে, তার মানে এই রিয়াক্ট করলো কি, মানে আমাকে একটা ট্যাগ বানানোর সুযোগ করে দিল। যেমন এই যে ডিপি, এগুলো কিন্তু এইচটিএমএল ট্যাগ, এগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো না। কিন্তু দেখ আমরা এই পুরাটাকে প্যাকেট করে, প্যাকেজিং করে আমরা নিজের একটা ট্যাগ বানিয়ে ফেললাম রিয়াক্টের বদলতে। এই যে দেখছো, তার মানে আমরা এখন কি করতে পারবো দেখো, এই যে বাটনটা যে আমি করলাম, এখানে যে ঢুকাই দিলাম, আমি এখন চাইলে কি করতে পারবো, একাধিক বাটন একসাথে কি করতে পারবো, পিন করতে পারবো, মানে বারবার শুধু এই বাটনটাই আমি ইউজ করতে পারবো। দেখবা যে এই বাটন বারবার পিন, মানে এই পুরা ডিজাইনটাই বারবার এখানে ইউআইটা আসতেছে, মানে কোনো আমার কোনো পরিবর্তন হচ্ছে না। এটাকে দুইটা আসে পড়ছে, দেখছো? এই দুইটা হ্যালো দিচ্ছি, দুইটা চলে আসছে বাটন, জাস্ট খালি এই বাটনটা, এখন এইটাই আমার সব। আচ্ছা, এইটাই হচ্ছে রিয়াক্ট জেস এর একটা সুবিধা, মানে রিয়াক্ট জেস করতে পারি কি, মানে এই যে দেখো একটা এতক্ষণ ধরে আমি যা যা দেখেছি, একটা কি জিনিস খেয়াল করো, রিয়াক্ট প্রথমে করে কি, আমাকে জাভাস্ক্রিপ্টের মধ্যে একটা এইচটিএমএল লেখার সুযোগ করে দেয়। এতে আমার সুবিধাটা কি দেখো, এতে আমার সুবিধাটা কি, যেহেতু এখন এটা প্রোগ্রামের মধ্যে কাজ করতেছে, আগে কিন্তু এইচটিএমএল কিন্তু প্রোগ্রাম না, এখানে কিন্তু আমি কোনো ডাইনামিক কিছু করতে পারবো না। যেহেতু এটা প্রোগ্রামের মধ্যে কাজ করতেছে, তার মানে কি এইটুকু নিয়ে আমি একটা কম্পোনেন্ট বানিয়ে ফেলতে পারি, যে এতটুকু নিয়ে, যেহেতু এটা এখন ফাংশনের মধ্যে পড়া যাচ্ছে, তাই আমি একটা কম্পোনেন্ট বানিয়ে ফেলতে পারি। এর মধ্যে অনেক ফাংশন থাকবে, এই থাকবে, হ্যান থাকবে, ত্যান থাকবে, সবকিছু থাকলো, মানে একটা ডিজাইন থাকলো কমপ্লিট। তাহলে আমি চাইলে এখন কি করতে পারি, এই বাটনটাকে বারবার ইউজ করতে পারি যে জায়গায় ইচ্ছা। এটা আবার এইটা আমাদের একটা কাস্টম ট্যাগ হয়ে গেল এই নামে, তার মানে আমরা এই ট্যাগকে আমরা কল করে বারবার ইচ্ছা মতো কি করতে পারি, এটাকে বারবার ইউজ করতে পারি। এইটাই হচ্ছে রিয়াক্ট জেএস। এই যে আমি যে একটা জিনিস দেখো, একটা জিনিস সহজ করে দিলাম, এই যে বারবার আমার একটা এলিমেন্ট ধরা লাগে, একটা এলিমেন্ট নিয়ে কাজ করতে হয়, এই যে একটা ভেজাল, এটা কিন্তু আমার করতে হলো না। আবার দেখো আমি একটা কি করতে পারলাম, একটা কম্পোনেন্ট বানিয়ে ফেলতে পারলাম এতটুকু করে, এটা এখন আমি বারবার ইউজ করতে পারবো। কিন্তু দেখো এই কাজটা যদি আমি র রিয়েক্টে জাভাস্ক্রিপ্টে করতাম, তাহলে কি হতো, প্রত্যেকটা বাটন এই যে ডিপ এভাবে করে হাতে হাতে লিখে এখানে আমার বসে লাগতো এইভাবে হাতে হাতে। এখন দেখো আমি কিন্তু একটা লুপ চালাই দিয়ে কিন্তু চাইলে একবার 10,000 বাটন পাঠিয়ে দিতে পারবো। ঠিক আছে, এই বাটনটা খালি কল করে দিব, লুপ চালায় এই সবগুলো বারবার বুঝতে থাকবে। কিন্তু এইটা তোমার হাতে লিখতে হলে কিন্তু খেলা আছে, এখানে কিন্তু বারবার যেমন হাতে লিখতে হবে কন্টিনিউসলি, কারণ এটা তো প্রোগ্রাম না। এই রিয়াক্ট আমাদের এই সুবিধাটা দেয়। ঠিক আছে, আচ্ছা যেহেতু আজকে প্রথম ক্লাস, আজকে আমরা শুধু দেখলাম কি, মানে আজকে আমরা দেখলাম রিয়াক্ট কিভাবে ইনক্লুড করে, মানে একটা নর্মাল ফাইলে রিয়াক্ট কিভাবে ইনক্লুড করে। আমরা দেখি যে এখন রিয়াক্ট দ্বারা কাজ হচ্ছে, যেমন এই যে এই যে কাজটা হইলো, এই যে জেএসএক্স যে করলো, দেখো কি হয়েছে আমি আবার একটু বলি। এই যে একটা নর্মাল ফাংশনের কিন্তু লিখছি, কিন্তু রিয়াক্ট এটাকে ধরে নেয়, বড় হাতের ধরলে ধরে নেয় যে এটা তার একটা ফাংশন ধরে নেয়, রিয়াক্ট কম্পোনেন্ট, যাতে রিয়াক্ট রিয়াক্ট আমার ইনক্লুড করা আছে, এই জন্য রিয়াক্ট ধরে নিচ্ছে। আচ্ছা, কিন্তু বাকিটা কিন্তু পুরোটাই ফাংশন। এখন যখন আমি এইটা লিখলাম, রিটার্ন করে এইটা লিখলাম, আমি আবার করছি কি, আমার ফাংশনটা বেবেল দিয়ে ঘুরে আসবে এই জাভাস্ক্রিপ্টটা। তো যখন এই কোডটা বেবেল দিয়ে ঘুরে আসবে, বেবেল দেখবে কি এইটা একটা জাভাস্ক্রিপ্ট, সে এর ভিতরে এবার কি লিখছে এইচটিএমএল, তখন সে আমাকে রিয়াক্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ওটা বানায় দিবে নিজে নিজে। একটু আগে আমরা যেটা দেখছিলাম যেরকম, যেরকম বানায় দিবে সে। ওই যে তখন যে দেখলাম আর কি, এই যে এখানে যে লিখছিলাম না, এখানে আসলো, ওইটা ওইরকম বানায় দিবে। তো এটা বানায় দিলে ওইটা আবার বোঝে কে, রিয়াক্ট লাইব্রেরি বোঝে। তো রিয়াক্ট ওই অনুযায়ী এলিমেন্ট তৈরি করবে পিছন দিয়ে। তারপরে আমরা রিয়াক্ট ডম যে লাইব্রেরিটা ইনক্লুড করলাম, সেটার মাধ্যমে কি করলাম, ওই যে রিয়াক্ট যেটা আমি তৈরি করলাম, সেটাকে আমি ওই রুটের মধ্যে ঢুকাই দিলাম, বাস। এই যে রিয়াক্ট কাজ করতেছে এখান থেকে। এটা হচ্ছে রিয়াক্ট, মানে ওভারভিউ, মানে কিভাবে রিয়াক্ট কে একটা প্রজেক্টে ইনক্লুড করতে হয়। আচ্ছা, এতটুকু কি মানে মোটামুটি বোঝা গেছে নাকি, মানে আরো বুঝবো আমরা, সামনে আরো আসবে। মানে এই যে রিয়াক্ট কিভাবে ইনক্লুড করতে হয় জাভাস্ক্রিপ্টের মধ্যে এবং এই যে এইচটিএমএল এর মধ্যে, এটা কি আমরা বুঝছি এবার?
জি ভাই, আবার দেখতে হইব ভিডিও। হ্যাঁ, আবার দেখবা, আর আমি প্রতি ক্লাসে আবার রিভাইজ করবো, সমস্যা নেই। আর একবার করে কি করব, আগের পরে আবার রিভাইজ করব, মানে আস্তে আস্তে আমরা বুঝতে পারবো রিয়েক্টের মজাটা, ধীরে ধীরে বুঝতে পারবো যে কি সুবিধাটা। তুমি একটু নিজে করবে কি, এটা গবেষণা করবে এটা নিয়ে। তুমি দেখবা যে এই প্রোগ্রামের মধ্যে, জাভাস্ক্রিপ্টের মধ্যে এইচটিএমএল লেখার কারণে দেখবা আমরা অনেক সুবিধা পেতেছি। এটা তুমি নর্মালি পাইতে না। মানে একটা মানে নর্মাল এইচটিএমএল এ তো আমরা প্রোগ্রাম লিখতে পারি না, তাই না? কিন্তু এখানে কিন্তু সেই সুবিধাটা আমি পাচ্ছি। এই কারণে কিন্তু আমি অনেক কাজ করতে পারবো। যেমন এই বাটনটা একটা ট্যাগ, দেখো একটা ট্যাগ হয়ে গেছে, মানে আমি একটা নিজের ট্যাগ বানাই নিলাম। তাহলে আমি চাইলে কি এই ট্যাগের মধ্যে দিয়ে আরেকটা ট্যাগ ঢুকে দিতে পারি, মানে আমার মন মতো। আবার এইটাকে বারবার ইউজ করতে পারি। এর মধ্যে অনেক কিছু ইউজারের অনেক কাজ থাকতে পারে, সেগুলো কাজ করাইতে পারি। এই যে বিষয়গুলা, এই বিষয়গুলো কি হতে পারে, এই বিষয়গুলো আমি রিয়াক্ট জেস এর মধ্যে করতে পারি। আমাকে কখনো ডমে হাতই দিতে হবে না। মানে ওই যে আগে যে আমরা করতাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ডকুমেন্ট ডট ইনস্ট্যান্ট, এগুলো আমার কিছুই করতে হবে না। এইটা কিন্তু আরো এফিশিয়েন্ট, এটা আমি পরের ক্লাসে বলবো যে কেন এটা এফিশিয়েন্ট। ঠিক আছে, ওই ডমে হাত দিয়ে করার থেকে এইটা দিয়ে করা বেশি এফিশিয়েন্ট। কেন? রিয়াক্ট কিন্তু এই কাজগুলা ওই ব্রাউজারের ডমে করে না, রিয়াক্ট নিজের একটা ডম বানায়, সেটাকে বলে ভার্চুয়াল ডম, মানে মিথ্যামিথি ডম। রিয়াক্ট ওইটার মধ্যে আগে কাজ করে নেয়, কইরা ওই রিয়েল ডমের সাথে কম্পেয়ার করে যে কোনটা তোমার চেঞ্জ হয়েছে, তারপর জাস্ট করে কি ডম থেকে ওইটা চেঞ্জ করে দেয়। এটা হয় কি, মানে আমার ব্রাউজার কিন্তু লোড পাচ্ছে না, আমার ব্রাউজার কিন্তু অল্প লোড পাচ্ছে, সব লোড কিন্তু রিয়াক্ট নিচ্ছে এদিক দিয়ে। রিয়াক্ট আগে চেক করতেছে কতটুকু চেঞ্জ হবে, কতটুকু হয়েছে, করে টোরে সব দেখলো যে একটা মাত্র ওয়ার্ড চেঞ্জ হয়েছে। রিয়াক্ট করবে কি, ওই ওয়ার্ডটা শুধু চেঞ্জ করে দিবে মেইন ডমের মধ্যে। তাহলে কি মেইন ডম বারবার রিলোড হচ্ছে না। এই জন্য রিয়াক্ট দিয়ে কোনো প্রোগ্রাম বানাইলে সেই প্রোগ্রাম কখনো রিলোড দেয় না, মানে ওটাকে বলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আচ্ছা, তাহলে এই ভিডিওটা বারবার দেখতে থেকো। আর যতটুকু করছি আমরা এই কোডটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা দেখে রিয়াক্ট কিভাবে ইনক্লুড করতে হয় এই জিনিসটা আমরা শিখে নিব, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আজকে আলাইকুম। এই পর্যন্তই। সালাম আলাইকুম।